আচ্ছা, আজকে ফিজিক্সের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 শুরু করতেছি আমি, নিউটনীয় বলবিদ্যা। তো এইটার অনেক কিছুই 9-10 এ যে আ উম বল আই মিন বল নিয়ে যেসব সূত্র ছিল, অনেক কিছুই ১ম দিকের জিনিসগুলা সেইম। তবে একটু ডিফারেন্ট ওয়েতে প্রমাণ করা আছে। ওগুলা থেকে যেটুকু দরকার আমি সেটুকু পড়াবো। আর লাস্টের দিকে আই মিন তার পরের দিকে নতুন টপিক আছে, সেগুলো আমাদের ইন্টারের বেসিক দরকার হবে। তো ১ম এ যে জিনিসগুলা আছে যেগুলা আ অল্প করে দরকার, আমি সেটাকে ওরকম অল্প করেই বলে যাব। আর যেটা ডিটেইলস দরকার সেটা ওভাবেই বলব। তো একদম শুরুতে এই নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটা শুরুতে নিউটনীয় বলবিদ্যা। ওয়ালাইকুম আসসালাম। এইটার শুরুতে আ বলের প্রকারভেদ আছে। আই মিন আমাদের মৌলিক বল, যে, যে বলগুলো অন্য কোনো বলের উপর নির্ভর করে না। এরকম মৌলিক বল ৪ টা, যেটা আমরা 9-10 এ পড়ে আসছিলাম। আ আশা করি তোদের মনে আছে। ওয়ালাইকুম আসসালাম। মৌলিক বল ৪ টা টাইপের ছিল। মহাকর্ষ বল, যেটা হচ্ছে ওই মহাবিশ্বের যেকোনো ২ টা বস্তু একটা আরেকটাকে নিজের দিকে টানে, যে বলটাকে আমরা মহাকর্ষ বল বলতাম। তারপর ছিল তড়িৎ চৌম্বক বল, যেটা কুলম্বের বল বলি আমরা। আই মিন ২ টা চার্জের মধ্যে। এরপর হচ্ছে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এই ২ টাই হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল থাকে। আই মিন পরমাণু নিউক্লিয়াসের মধ্যে ওই আ প্রোটন নিউট্রন গুলা বা ওই নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়ন বলি যেগুলাকে, নিউক্লিয়ন গুলা যে বল দ্বারা আকর্ষিত হয়ে এক জায়গায় থাকে, সেই বলটাকে আমরা সবল নিউক্লিয় বল বলি। এবং একই সাথে ওদের মধ্যে একটা বিকর্ষণ বল বিদ্যমান থাকে, সেটাকে আমরা দুর্বল নিউক্লিয় বল বলি। এবং ওই বিকর্ষণ বলটা বেড়ে গেলেই বা দুর্বল নিউক্লিয় বলটা যদি কখনো সবল নিউক্লিয় বলের চেয়ে বেশি হয়ে যায়, তখনই অ্যাকচুয়ালি ওই তেজস্ক্রিয় ভাঙনটা হইতো। তো এইটা নিয়ে কিছু বর্ণনা করা আছে। এগুলাকে জাস্ট তোরা একটা রিডিং দিবি, অবজেক্টিভ আসে, সংজ্ঞা আসে এখান থেকে। আর একটা চার্ট দেওয়া আছে এই বলগুলার তুলনা করে। এটা 9-10 এ ছিল। সো আরেকবার তোরা এটা একটু পড়বি। আচ্ছা, এরপরের যে জিনিসটা সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র নিয়ে। সেই নিউটনের 9-10 এর যে গতিসূত্র ছিল, সেই একই জিনিস, আই মিন জড়তা নিয়ে বলা আছে। আ জড়তা কাকে বলে সেটাও তোরা জানিস, যে কোন একটা বস্তু স্থির অবস্থায় থাকলে সে ওই অবস্থাটাই থাকার চেষ্টা করে, বা তার যে অবস্থায় আছে সেই অবস্থাটা সে অপরিবর্তিত রাখার চেষ্টা করে। এটাকেই আমরা তার জড়তা বলতাম। তো এইখানে নিউটনের যে ১ম সূত্র, ২য় সূত্র আর ৩য় সূত্র ছিল, সেইটাও বলা আছে আবার। তো আমরা এখন ওই যে ২য় সূত্রের প্রমাণ যে F = ma ছিল, তো সেই প্রমাণটা আমরা 9-10 এ করে আসছিলাম। এইটাকেই এখন একটু ক্যালকুলাস দিয়ে আরো সহজ ওয়েতে প্রমাণ করব। এটা মাঝে, মাঝে দিয়ে দিতে পারে। তবে খুব বেশি যে ইম্পোর্টেন্ট এরকমও কিছু না। ছোট্ট একটা ব্যাপার। তো আমরা ফার্স্টে আগে ওই আ নিউটনের ২য় সূত্রের প্রুফটা দেখব, ওই ক্যালকুলাসের সাহায্যে আরকি। F = ma প্রতিপাদন করব। এটা দিয়ে মোটামুটি আমি লেখালেখি শুরু করলাম। আগের জিনিসগুলা আ তোরা দেখলেই পারবি। বা এখনো অনেক কিছুই ইজি। মেইন টপিক যেগুলা এ একদম পুরা ডিটেইলস এ বলতে হবে, আমি ওগুলা ডিটেইলস এই বলব, সমস্যা নাই। তো আ নিউটনের ১ম সূত্র যেটা ছিল সেটা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে একটা বস্তুর কোনো ত্বরণ শূন্য হবে। আই মিন বস্তুর স্থির থাকলে সেটা স্থিরই থাকবে। আর যদি কোনটা গতিশীল থাকে তাহলে সেটা সুষম গতিতে চলতে থাকবে সবসময়। আচ্ছা, আর ২য় সূত্রটা ছিল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো আমরা এখন আ ভরবেগ দিয়েই শুরু করব। তার মানে আমরা ক্যালকুলাসের ভাষায় জানি যে dt, এটাকে যদি p লিখি বা এভাবে যদি লিখি dp/dt, এটার মানে হবে সময়ের সাথে ভরবেগ, p দিয়ে আমি ভরবেগ বুঝাচ্ছি। মানে ভরবেগের পরিবর্তনের হার d/dt of p, ওকে? বা dp/dt, dp/dt যদি বলি আরকি। এভাবে বলা যায়। তো এইটা দিয়ে বুঝাচ্ছি আমরা ভরবেগের পরিবর্তনের হার। এটা কিসের সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা ক্যালকুলাসের ভাষায় লিখলাম এখন। তাইলে এটা থেকে আবার লিখতে পারি d/dt, p যেটা ভরবেগ বলতেছি, ভরবেগ কি ছিল? ভর আর বেগের গুণফল। তো এইটা লেখা যায়। যেগুলা ভেক্টর রাশি তার উপরে আমি ভেক্টর সাইন দিচ্ছি। তো এখন কথা হচ্ছে এইখানে m যেহেতু স্কেলার রাশি, এটা ক্যালকুলাসে মানে ইসের অন্তরীকরণের বাইরে চলে আসবে। তো ভিতরে শুধু থাকতেছে dv dt is proportional to f। এইখান থেকে আমরা লিখতে পারি ma, এটা মানে হচ্ছে ত্বরণ। ma is proportional to f, এটা লেখা যায়। তো এবার একটা কনস্ট্যান্ট নিয়ে আসি।
কনস্ট্যান্ট যদি নিয়ে আসি তাহলে এখানে লেখা যাবে বা এম এ ইকুয়ালস টু, এখানে একটা কে নিয়ে আসলাম কনস্ট্যান্ট কে এফ। তো এখন যদি আমরা ওই যে এম 1 কেজি মানে ভরকে সবগুলোকে একক বানায় ফেলি, এ সেটাকে যদি 1 মিটার/সেকেন্ড স্কোয়ার আর এফ ইকুয়ালস টু 1 নিউটন হয়, তাহলে তখন কে ইকুয়ালস টু 1 দাঁড়াবে। যখন এখানে তখন কে ইকুয়ালস টু 1, তাহলে সেটা থেকে আমরা লিখতে পারি এম ইকুয়ালস টু এফ বা ওই এফ ইকুয়ালস টু এম এ। তো ইজিলি প্রমাণটা হয়ে গেল। ওকে, ক্যালকুলাস দিয়ে সহজেই করা যাচ্ছে। তো এখন এইটাকে আমরা আহ, এভাবে এফ ইকুয়ালস টু এম এ, এখন একটা বস্তুর উপরে যে সবসময় একটা বলই ক্রিয়াশীল থাকবে, একাধিক বল তো ক্রিয়াশীল থাকতে পারে, তাহলে এই সমীকরণটাকে আমরা এভাবে না লিখে আমরা এখন সমীকরণটাকে এভাবে শিখবো, সামেশন এফ ইকুয়ালস টু এম এ, মানে সবগুলা বলের সমষ্টি, যতগুলা বল তার উপরে আছে সবগুলা বলের সমষ্টি, সেটা ইকুয়ালস টু হবে এফ ইকুয়ালস টু আই মিন এম বস্তুর ভর ইন্টু ত্বরণ। ওকে, আচ্ছা, তাইলে এটা গেল। এবার আসি যে বলের যে আমরা নর্মালি একক ইউজ করি, বলের একক তো নিউটন আমরা জানি, আরো কিছু একক দিয়ে মাঝে মাঝে ম্যাথের মধ্যে আহ, একটু কঠিন করার জন্য, অথবা কখনো ম্যাথের মধ্যে অন্য একক ইউজ করতে পারে, এরকম কিছু একক বলের এককগুলা নিউটন যেটা আমরা জানি, আরো কিছু আমি বলে দিচ্ছি আর কি। আই মিন অবজেক্টিভে দিতে পারে, কখনো অ্যাডমিশন টেস্টগুলোতে এরকম দেয়। একটা তো নিউটন আমরা জানি যে নিউটন, তো নিউটন হচ্ছে 1 নিউটন, এটা মানে হচ্ছে 1 কেজি মিটার/সেকেন্ড স্কোয়ার, মানে হচ্ছে 1 কেজি ভরের বস্তুর ত্বরণ যদি 1 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়, তখন ওই বলটাকে আমরা বলি 1 নিউটন। ওকে, যে বলের কারণে এটা হয়। আচ্ছা, পরের যে এককটা আছে সেটা হচ্ছে ডাইন, এটা আমরা ওই যে ইসে পড়ে আসছিলাম আর এর একক নির্ণয় করার সময়, মোলার গ্যাস ধ্রুবক পড়ার সময়, সেটা হচ্ছে ডাইন। এটা হচ্ছে সিজিএস একক, এটা এসআই, এটা সিজিএস। এইখানে ভরটা হয়ে যাবে গ্রামে, আর এই যে ত্বরণটা হয়ে যাবে সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা হচ্ছে সিজিএস একক। আরো কিছু আছে, আরেকটা আছে হচ্ছে পাউন্ডাল। ওকে, এই এককটাকে বলা হয় পাউন্ডাল, আর দেখানো হয় হচ্ছে এই অন পাউন্ডাল। এটা হচ্ছে তখন এফপিএস পদ্ধতি, মানে ফুট পাউন্ড দিয়ে আর কি। তো ভরটাকে তখন পাউন্ডে লিখবো, এই এলবি দিয়ে পাউন্ড বোঝায়, আর সেন্টিমিটারটা তখন মানে দূরত্বটা তখন ফুটে আসবে ফিট/সেকেন্ড স্কোয়ার। ওকে, আমরা চাইলে এগুলো একটা একটার মধ্যে সম্পর্কটা করতে পারবো, আমি লিখে দিচ্ছি একটু পরে, সবগুলাকে একসাথে লিখে দিচ্ছি। আহ, এবার তারপরে হচ্ছে আরো কয়েকটা আছে। 4 নাম্বার হচ্ছে গ্রাম ওজন বা গ্রাম ওয়েট, এভাবে বলে। ওকে, 1 গ্রাম ওয়েট, 1 গ্রাম ওয়েট, বা বাংলায় লিখলে 1 গ্রাম ওজন, এভাবে বলতে পারে। বা ওই এককটার নাম হচ্ছে গ্রাম ওজন। তো সেই ক্ষেত্রে আমরা 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে 1 গ্রাম ওজন বল বলি। তো 1 গ্রাম ভরের বস্তু, সেটাকে পৃথিবী যখন টানবে, তো তখন পৃথিবী ওই নর্মালি আমরা জানি 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে টানতেছে। তো এই ক্ষেত্রে এইটা সেন্টিমিটারে নিয়ে যাব, মানে 9.8টা হয়ে যাবে 980 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, জি এর মানটা জাস্ট 9.8 না হয়ে 980 গ্রাম/সেকেন্ড স্কোয়ার হয়ে গেছে, সরি গ্রাম বলতেছি, সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার হয়ে গেছে। 5 নাম্বার হচ্ছে এরকমই আরেকটা কেজি, কেজি ওয়েট বা কেজি ওজন। ওকে, বা কিলোগ্রাম ওজন এভাবে বলে। তো এই ক্ষেত্রে এই এককটার সংজ্ঞা হচ্ছে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে, তাহলে সেক্ষেত্রে এটা হবে 1 কেজি ইন্টু, এটা হবে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে,
এই হচ্ছে কিছু অপ্রচলিত একক, এগুলা বেশি ইউজ হয়। এই যে নিউটনটা তো হচ্ছে কমন, নিউটন, ডাইন, পাউন্ডাল, এগুলা মাঝে মাঝে তোরা যখন ইসের হায়ার ম্যাথেও এরকম গতিবিদ্যার অঙ্ক করতে গিয়ে বা স্থিতিবিদ্যা অঙ্ক করতে গিয়ে এরকম কিছু জিনিস পাবি। আচ্ছা, এখানে একটু বলে দেই। আরেকটা আছে এরকম, আরেকটা আছে হচ্ছে 6 নাম্বার, সেটা হচ্ছে এই যে গ্রাম ওজন, কিলোগ্রাম ওজন, এরকম ওই পাউন্ড ওজন একটা আছে, তার মানে অন এলবি ওয়েট এটাও আছে। তো সেই ক্ষেত্রে 1 পাউন্ডের বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করতেছে, তো সেটা হচ্ছে 1 গ্রাম ভরের বস্তু, সরি 1 পাউন্ড ভরের বস্তু। আর সেই ক্ষেত্রে ত্বরণের মানটা, ফিট পার সেকেন্ড স্কোয়ারে যদি ত্বরণের মানটা লিখে, অভিকর্ষ ত্বরণের মানটা, সেটা হয় 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এই আচ্ছা, অবজেক্টিভের জন্য লাগতে পারে, কখনো ম্যাথে দরকার হইতে পারে। একটু ওয়েট, আমি একটু, আচ্ছা তোরা যারা ফার্স্ট ইয়ার যারা, তোদের তো কলেজ টলেজ মনে হয় খুলবে না নাকি? খুলবে কি একদিনের জন্য? উইকে একদিন না? আচ্ছা, এরপরে আসি আমাদের এটা গেল নিউটনের দ্বিতীয় সূত্রটা। তৃতীয় সূত্র যেটা ছিল সেটা হচ্ছে আহ, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে, তো ওটা থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রুফ করছিলাম। তো আবারও সেই ভরবেগের সংরক্ষণ সূত্রটাই প্রুফ করব, কিন্তু এবারও ক্যালকুলাস ইউজ করে আর একটু সহজ ভাবে। ওকে, ভরবেগের সংরক্ষণ সূত্র তৃতীয় সূত্র থেকে আর কি। তো ভরবেগের সংরক্ষণ সূত্র প্রুফ করার জন্য আমরা ওই দুইটা বস্তু সংঘর্ষ বিবেচনা করি, তাহলে সেই ক্ষেত্রে এটা ধর ওই 1 নং বস্তু, এটা 2 নাম্বার বস্তু, দুইটা যখন পরস্পরকে সংঘর্ষে লিপ্ত হয়েছে, আমরা ওই সংঘর্ষের টাইমটাই দেখাচ্ছি শুধু। তো সেই ক্ষেত্রে এই 2 নাম্বার বস্তু এর উপরে একটা বল প্রয়োগ করবে, এটাকে যদি আমি ক্রিয়া F1 দিয়ে দেখাই, ও আবার 2 নাম্বার বস্তুর উপর আরেকটা বল প্রয়োগ করবে, সেটাকে যদি আমি প্রতিক্রিয়া F2 দিয়ে দেখাই, তাহলে এখন আমরা এই পুরা জিনিসটাকে, এই যে দুইটা বস্তু যে টাচে আছে, বা এখানে একাধিক থাকতে পারে, আরো থাকতে পারে, কয়েকটা বস্তু একসাথে সংঘর্ষে লিপ্ত হতে পারে, এই পুরা জিনিসটাকে একটা সিস্টেম বলবো। ওকে, এই দুইটা বস্তু যখন সংঘর্ষ মিলিত হচ্ছে, এই পুরা সিস্টেমটা, এই বস্তুটাকে পুরাটাকে আমরা বলবো, এই পুরা দুইটা বস্তুকে একত্রে বলবো একটা সিস্টেম। তার মানে এখন এই সিস্টেমটার উপরে মোট বল শূন্য, এই সিস্টেমটার উপরে মোট বল শূন্য, কারণ পুরা সিস্টেমটার উপরে একটা বল F1 কাজ করতেছে, সেটা যেদিকে কাজ করতেছে, আর একটা F2 কাজ করতেছে, সেটা বিপরীত দিকে কাজ করতেছে, এবং দুইটা একটা আরেকটাকে কাটাকাটি করে শূন্য বানাই দিচ্ছে। পুরা সিস্টেমটার উপরে মোট বল শূন্য, কিন্তু বস্তুগুলার উপরে আলাদাভাবে মোট বল কিন্তু শূন্য না। কারণ ওর ওর উপরে একটা বল কাজ করতেছে F2, সেটা ওইদিকে, এর উপরে আরেকটা বল কাজ করতেছে F1, এটা এইদিকে। বস্তুগুলার ইন্ডিভিজুয়ালি তাদের নিজেদের উপরে বল কিন্তু শূন্য না, কিন্তু পুরা সিস্টেমটার উপরে মোট বল শূন্য, এটা যেন একটু খেয়াল থাকে। তাইলে আমরা এই ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে আরেকভাবে বলা যায়, যে কোনো সিস্টেমের উপরে বাহ্যিক বল শূন্য হলে, বা নিট বল শূন্য হলে, বা মোট বল শূন্য হলে, তখন ওই মোট এই ব্যবস্থার মধ্যে বা ওই সিস্টেমটার মধ্যে মোট ভরবেগ সংরক্ষিত থাকবে। এটা হচ্ছে ভরবেগের তৃতীয় ওই যে সংরক্ষণ সূত্র, সেটাকে আমরা এইভাবে বলতে পারি। এই জিনিসটা কিন্তু আবার ক্লিয়ার করতেছি, পুরো সিস্টেমটার উপরে মোট বল শূন্য, কিন্তু প্রত্যেকটা বস্তুর উপরে আলাদাভাবে বল শূন্য না। ওর উপরে F1 বল কাজ করতেছে, ওর উপরে F2 কাজ করতেছে, কিন্তু পুরো টোটাল জিনিসটার উপরে মোট বল শূন্য। ওকে, আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা ওই নিউটনের সূত্র দিয়ে আসি। তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া ইকুয়ালস টু প্রতিক্রিয়া, এবং একটা আরেকটার যেহেতু বিপরীত, আমরা এটাকে ভেক্টর হিসেবে যদি লিখি, তাহলে মাইনাস সাইন দিব।
ওকে, একটা আরেকটা সমান এবং বিপরীত। ভেক্টর দিক বুঝাইতে মাইনাস ইউজ করি। এটা তৃতীয় সূত্র থেকে লিখতাম। তো এটা সমান সমান আবার আমরা লিখতে পারি এই F1 হচ্ছে বস্তুর উপরে প্রযুক্ত বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। একটু আগে আমরা দেখে আসছি। তাইলে এই F সমান সমান আবার লিখতে পারি, বা সহজ কথায় বল ইকুয়ালস টু হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তাইলে F1 হচ্ছে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, যেটাকে আমি ডি P1 দিয়ে দেখাচ্ছি, মানে P1 দিয়ে বুঝাচ্ছি প্রথম বস্তুর ভরবেগ, ডিপি দিয়ে বুঝাচ্ছি প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, সরি হার ভরবেগের পরিবর্তন, আর এই ডিটি দিয়ে সময় দিয়ে ভাগ দিলাম আর কি, ডিপি বাই ডিটি দিয়ে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বোঝাচ্ছি। এইটা হচ্ছে তাইলে দ্বিতীয় বস্তুর জন্য দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তো এটা লেখা যায়। এখন আমরা একটু সাইড চেঞ্জ করে ফেলি। যদি সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসি, তাহলে এই জিনিসটাকে এভাবে লেখা যায়, ডি ডিটি পি ওয়ান, আচ্ছা আমি ডিডিটি কে কমন নিলাম একবারে, হ্যাঁ, এভাবে লেখা যায় পি ওয়ান প্লাস পি টু ইকুয়ালস টু জিরো। তাইলে কোনো একটা কিছুকে ক্যালকুলাসে আমরা যখন অন্তরীকরণ করি, কোনো একটা কিছুকে ডিফারেন্সিয়েট করে যদি জিরো পাই, আমরা জানি সেটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়। তার মানে এই জিনিসটা একটা কনস্ট্যান্ট। তার মানে আমরা লিখতে পারি সুতরাং পি ওয়ান প্লাস পি টু ইকুয়ালস টু সরি ইকুয়ালস টু ধ্রুবক, কারণ শুধুমাত্র ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলেই আমরা জিরো পাই। আচ্ছা, এখন এই পি ওয়ান প্লাস পি টু দিয়ে আমি বুঝাচ্ছি মোট ভরবেগ। ওকে, মানে সিস্টেমটার মোট ভরবেগ। এটা কি ছিল? প্রথম বস্তুর ভরবেগ, এটা ছিল দ্বিতীয় বস্তুর ভরবেগ। তাহলে এই পি ওয়ান প্লাস পি টু দিয়ে সিস্টেমটার মোট ভরবেগ বোঝাচ্ছে, যেটাকে আমি শুধু পি দিয়ে দেখাইলে, তাহলে পি ইকুয়ালস টু ধ্রুবক দেখাইলাম। এই পি দিয়ে বুঝাচ্ছি সিস্টেমটার মোট ভরবেগ। ওকে, তাহলে এখন আবার আমরা জানি কোনো কিছু যদি আমরা এরকম যেমন আমরা ইয়াতে লিখে আসছিলাম, ধর পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আমরা যখন ওই যে বয়েলের সূত্র পড়ছি, তো তারপরের লাইনে কি লিখতে পারতাম, যে সুতরাং পি অন ভি অন ইকুয়ালস টু পি টু ভি টু, মানে এইটাকে যাই চেঞ্জ করি না কেন সেটা ইকুয়াল আসবে সবসময় এবং কনস্ট্যান্ট হবে। তাহলে যে সিস্টেমের মোট ভরবেগ যেহেতু ধ্রুবক, তার মানে এরকম এইটাকেও আমরা লিখতে পারবো আদি আর শেষে। এই যেমন এটাকে আদি চাপ আদি আয়তন, শেষ চাপ শেষ আয়তন বলতেছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমি এটাকে লিখতে পারবো, আমি এটাকে পি অন পি টু ইউজ করতেছি না, কারণ পি অন পি টু দিয়ে আগে একবার বুঝাই ফেলছি। এটাকে এভাবে লিখতেছি, সুতরাং পি আই ইকুয়ালস টু পি এফ। ওকে, এটা দিয়ে বুঝাচ্ছি সিস্টেমের আদি ভরবেগ ইকুয়ালস টু সিস্টেমের শেষ ভরবেগ ইকুয়ালস টু ধ্রুবক হবে। মানে যতই চেঞ্জ হোক না কেন, সিস্টেমের যে মোট ভরবেগটা ছিল সেটা সবসময় সংঘর্ষের আগে সংঘর্ষের পরে সবসময় সেটা ইকুয়াল হবে। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তার মানে এটি ভরবেগের সংরক্ষণ সূত্র, মানে সংঘর্ষের আগে মোট ভরবেগ ওই সিস্টেমটার, সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান আসছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলিস। নর্মালি প্রুফ আসে না, তবে খ নাম্বারের জন্য দিয়ে দিতেও পারে, খ বা গতে দিয়ে দিতে পারে। আচ্ছা, তাহলে এটাকে এখন আমরা একটু ওই ভরবেগকে ভেঙে ভেঙে লিখি যদি, তাহলে ভেঙে ভেঙে যদি লিখি, এটা মানে কি ছিল? এটা মানে কিন্তু ছিল এই যে পি দিয়ে কিন্তু এই পি ওয়ান প্লাস পি টু কে একবারে বুঝাচ্ছি। তাহলে পি আই দিয়ে আমি যেটা লিখতে পারি, পি আই দিয়ে আমি লিখতে পারি, পি আই মানে হচ্ছে এই পি ওয়ান প্লাস পি টু, পি ওয়ান আই প্লাস পি টু আই, এটা দিয়ে বুঝাচ্ছি প্রথম বস্তুর আদি ভরবেগ প্লাস দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ, এটা হচ্ছে সংঘর্ষের আগে। আর পিএফ দিয়ে তাইলে আবার ওই পি ওয়ান প্লাস পি টু সেটাই, কিন্তু এটাকে আমরা এবার লিখবো পি ওয়ান এফ প্লাস পি টু এফ। এফ দিয়ে ফাইনাল বুঝাচ্ছি, আই দিয়ে ইনিশিয়াল বুঝাচ্ছি। ওকে, তার মানে এটা হচ্ছে প্রথম বস্তুর শেষ ভরবেগ, আর এটা হচ্ছে প্রথম বস্তুর দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ। তাইলে এইটাকে আবার আমরা 9-10 এর ভাষায় যদি লিখি, এম অন ই ওয়ান
প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। আমরা 9-10 এর সিম্বলগুলো ইউজ করতেছি, যদিও তপন স্যারের বইতে সব আদিবেগকে ওই যে আমরা গতিবিদ্যায় দেখে আসছিলাম, আদিবেগ বলতেই ভি দিয়ে লেখা হয়েছে, মানে বেগ বলতেই ভি দিয়ে লেখা হয়েছে, মানে তপন স্যারের বইতে জিনিসটাকে এভাবে লেখা একই কথা, কিন্তু এটাকে লেখা হয়েছে v1i, এটাকে লেখা হয়েছে v2i, এভাবে লেখা। ওকে, তো আমাদের যেহেতু আমরা এই ইউ দিয়ে আদিবেগ পড়ে আসছি বা এটা আমাদের কাছে বেশি পরিচিত লাগে, এজন্য আমরা এই v1i, যেটা ইনিশিয়াল প্রথম বস্তুর আদিবেগ, সেটাকে আমরা u1 দিয়ে লিখলেও কোনো সমস্যা নাই, কারণ আবার ওই যে ইসহাক স্যারের বইয়ে আবার এভাবেই লেখা আছে। ওকে, সো যার যেমন ইচ্ছা লিখতে পারিস, তবে আমি এটাকেই প্রিফার করি। এটাকে এভাবে লেখা আছে এমন v1f প্লাস m2 v2f, এভাবে লেখা আছে, একই কথা। ওকে, এবার আসি আমাদের এই যে ভরবেগের নিত্যতা সূত্র বা ভরবেগের সংরক্ষণ সূত্র আর নিউটনের যে গতিসূত্র, এগুলার কিছু আহ, আহ, ব্যবহারিক প্রয়োগ বা আমাদের প্রাত্যহিক লাইফে, ডে টু ডে লাইফে যে ইউজ হয় সেগুলার একটু প্রুফ কয়েকটা বা উদাহরণ দেওয়া আছে, সেগুলো মাঝে মাঝে খ নাম্বারের জন্য আসে, আমি একটু একটু করে বলে যাই। একটা হচ্ছে যে ধর, না ওরকম কিছু না, সূত্রগুলো আমরা 9-10 এর মতো করে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। তবে প্রুফগুলা মানে আস্তে আস্তে এটার সাথে গেট ইউজ টু হওয়া উচিত, কারণ আহ, ধর সামনে বারবারই আবার এরকম করেই লিখতে হবে, সো একই সাথে আমরা দুইটাই জানি। তবে যে সূত্রগুলোর আকার আমরা 9-10 যেভাবে লিখে আসছিলাম ওটাকে ওভাবে রাখলে কোনো সমস্যা নাই, মানে আদিবে কিউ দিয়ে লেখা কোনো প্রবলেম না। ওকে, আচ্ছা, এবার আমরা আসি যেমন আহ, একটা হচ্ছে যে আমাদের এই নিউটনের গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার কয়েকটা খ নাম্বারের জন্য আসে। এক হচ্ছে আমরা এই হাঁটার সময়, একটা হচ্ছে হাঁটার সময় আমরা যখন আহ, মাটিতে বল প্রয়োগ করি, সেই ক্ষেত্রে আমরা বাঁকাভাবে বল প্রয়োগ করতেছি ভূমিতে। ওকে, তাহলে ভূমিতে যখন আমরা বাঁকাভাবে বল প্রয়োগ করতেছি, তখন এই ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমরা এখানে বলটা প্রয়োগ করতেছি বাঁকাভাবে নিচের দিকে, এটা হচ্ছে আমার প্রযুক্ত বল এফ। আর আমরা জানি আহ, যে বল প্রয়োগ করব আমরা, তার বিপরীতে ভূমি আমাকে আরেকটা বল দিবে, প্রতিক্রিয়া বল। তাহলে এই যে প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে আর। তাইলে এখন আমার এই যে প্রতিক্রিয়া বলটা, এই প্রতিক্রিয়া বলটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, আমরা অলরেডি উপাংশ বিভাজন পড়ে আসছি। একটা হচ্ছে আর কস থিটা, এই কোণটা যদি থিটা হয়, আর একটা হচ্ছে আর সাইন থিটা। এই আর সাইন থিটা আমার কোনো কাজে আসবে না, মানে এইটা আমার ওজনের দ্বারা কাটাকাটি হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। আমার এই আর কস থিটাটা আমাকে সামনে নিয়ে যাবে। ওকে, এই জন্য আমরা হাঁটতে হইলে আমরা ভূমিতে কখনোই সরাসরি সোজাভাবে বল দিলে কখনোই আমরা হাঁটতে পারবো না, যে জায়গায় আছি ওখানেই থাকবো। যেমন আমরা ওই যখন আহ ইয়ার সময়, কি বলবো, কুচকাওয়াজের সময় বা ইয়ার সময় যদি জাস্ট আপ ডাউন করি পা, ওই জায়গায় থাকবো আমরা। তো আমরা অবশ্যই হাঁটতে হইলে বা সামনে যাইতে হইলে বলটা এরকম বাঁকা ভাবেই দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভূমির প্রতিক্রিয়া বলটা আমাদের হেল্প করতেছে সামনে যাওয়ার জন্য। ওকে, আর আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে
কি যেন বলবো ভুলে গেলাম। আহ আচ্ছা খেয়াল নাই। মনে আসলে আবার বলবনি। আচ্ছা হ্যাঁ, মনে পড়ছে। তো এইজন্য আমরা যখন ওই যে দৌড় প্রতিযোগিতার ক্ষেত্রে আ ওই যে যারা দৌড়বিদরা এরা যখন ওই লাইন থেকে দৌড় শুরু করে, ওখানে এরকম বাঁকাভাবে একটা ইসের উপরে ওই আ পাটাতনের উপরে পা রেখে তারপরে দৌড়টা শুরু করে। এরকম একটা হেলানো তল থাকে। ওকে? সো এই রিজনটার জন্যই। একটু ওয়েট। আচ্ছা। তো এবার আমি আরো একটা উদাহরণ দেখাচ্ছি। সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি টানার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিরকম ভাবেই প্রতিক্রিয়াটা কাজ করতেছে সেটা একটু দেখাই। ২ নাম্বার হচ্ছে তো নরমালি আমরা যদি এখন দেখি আমি ঘোড়ার শেপটা আঁকতে পারি কিনা মোটামুটি। ধরে নিলাম হইল। তো এখন এই ক্ষেত্রে এই ঘোড়ার যে আ ঘোড়ার সাথে যে আমার যে গাড়িটাকে টানতে হবে সেই গাড়ির যে কানেকশনটা যে দড়ির মাধ্যমে, তাইলে এটাকে যদি চিন্তা করি যে ঘোড়া এই গাড়িটাকে টেনে নিয়ে যাবে এরকম যদি হয়, তাইলে তাই যদি হয়, তাইলে আমরা তো নিউটনের গতির ৩য় সূত্র দিয়ে শিখে আসছি যে ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান। তাইলে এই ঘোড়াটা যে বলে এই গাড়িটাকে এই তারের উপরে বা এই দড়ির উপরে যে বলে টানতিছে, গাড়ি আবার সেইম বলই দিবে ওইদিকে বিপরীত দিকে। তার মানে এই তারের উপরে আল্টিমেটলি কিন্তু মোট বল শূন্য হয়ে গেছে। তাইলে আল্টিমেটলি এই আ আ গাড়িটা যাওয়ার কথা না। ওকে? মানে ওই যদি আমরা ওই আ ক্রিয়া প্রতিক্রিয়ার কথা চিন্তা করি। আর বাস্তবেও তাই এই গাড়িটা অ্যাকচুয়ালি এই বল ২ টা অ্যাকচুয়ালি কোনভাবেই হেল্প করতিছে না সামনে যাওয়ার জন্য। সামনে যাওয়ার জন্য যেটা হেল্প করতেছে অ্যাকচুয়ালি ঘোড়ার পাটা। এই ক্ষেত্রেও ঘোড়ার যে পা, আই মিন ঘোড়া যখন ভূমিতে বল প্রয়োগ করতেছে, আমি ঘোড়ার পায়ের নিচের অংশ আঁকতেছি। ঘোড়াও এভাবে বাঁকাভাবে তার পাটাকে ভূমিতে রাখতেছে। ওকে? এই ক্ষেত্রেও একই অবস্থা। ঘোড়ার পা দিয়ে ঘোড়া নিচে এই ভূমিতে বাঁকাভাবে বল প্রয়োগ করতেছে সেটা হচ্ছে F, এবং ভূমি তার উপরের দিকে প্রতিক্রিয়া R দিচ্ছে, এবং এইখানেও R cos থিটা আর উপরে হচ্ছে R sin থিটা। এই R sin থিটাটা তো ওজন দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই R cos থিটাটা এই গাড়িটাকে অ্যাকচুয়ালি সামনে নিয়ে যাচ্ছে। ওকে? তাইলে এই বলটা কিন্তু আল্টিমেটলি শূন্য হয়ে যাচ্ছে। আর চাকা দিয়ে দিচ্ছি আমরা কি জন্য? চাকাটা ইউজ করতেছি যাতে ঘর্ষণটা কম হয়। চাকা না দিলেও গাড়িটা আগাবে। এই R cos থিটা দিয়েই আগাবে। কিন্তু সেই ক্ষেত্রে ঘর্ষণ বেশি হবে বা শক্তির অপচয়টা বেশি হবে। আচ্ছা, এবার এটা গেল একটা। নৌকার গুণ টানা নিয়ে আবার আমি নতুন করে বললাম না। কারণ ওইটা আমরা ভেক্টরে পড়ে আসছিলাম। কারো যদি দেখতে হয় তাইলে আবার ওই ভেক্টর চ্যাপ্টারটা একটু দেখে নিস। ওই ভেক্টরের মধ্যে নৌকার গুণ টানা নিয়ে আছে। সো ওটা আর বললাম না। তো এবার আসি 9-10 এ পড়ে আসছিলাম বন্দুকের গুলি ছোড়ার ক্ষেত্রে। আমরা জানি এটা যে একটা বন্দুক থেকে যখন বা পিস্তল যেটাই বলি না কেন, এখান থেকে যখন একটা গুলি বের হয়ে আসে, এই গুলিটা বের হওয়ার সময় এই পিস্তলটা অটোমেটিক বা হাত যে হাতে রাখছে সেটা সে অটোমেটিক পিছনের দিকে একটা বল অনুভব করে। বা গুলি করার পরে পিস্তল অটোমেটিক পিছন দিকে চলে আসে। তো এই যে এই রিজনটা ছিল এই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকেই, এটা কিরকম ব্যাপারটা ছিল যখন গুলিটা এই ভিতরে ছিল। আমরা এখন এটা সিস্টেম হিসেবে চিন্তা করব। মানে এই যে গুলি আর বন্দুক পুরাটা মিলে একটা সিস্টেম। তাইলে আমরা যদি ওই যে ভরবেগের সংরক্ষণ সূত্র লিখি এরকম যে এম দিয়ে আমি গুলির ভর বুঝাচ্ছি, ইউ দিয়ে গুলির আদিবেগ বুঝাচ্ছি, তাইলে ইকুয়ালস টু হচ্ছে আহ, আর সাথে হচ্ছে এটা হচ্ছে, আচ্ছা আগে আমি সূত্রটা লিখে নিই। সূত্রটা আমাদের এরকম ছিল m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2
v2। তো আমাদের গুলি করার আগে সিস্টেমে গুলি আর বন্দুক দুইটার মধ্যেই এটা যদি গুলির ভর হয়, গুলির ভরটা হচ্ছে স্মল m দিয়ে দেখাইলাম, এটা গুলি করার আগে তার কোনো বেগ নাই, শূন্য। বন্দুকের ভর যদি ক্যাপিটাল M হয়, বন্দুকেরও কোনো বেগ নাই, তখন শূন্য। গুলি করার পরে গুলি যে বেগ নিয়ে বেরোয় গেছে সেই বেগটাকে, এটা হচ্ছে গুলির ভর, গুলি বেরোয় আসার পর এটা হচ্ছে পরে, ধরলাম এটা ইউ বেগে বেরোয় আসছে বা স্মল ভি বেগে বেরিয়ে আসছে, স্মল ভি, তাহলে এটা হচ্ছে গুলির বেগ। আর তখন বন্দুকের ভর, এটা হচ্ছে বন্দুকের বেগ। বন্দুকটা যে আসলেই পিছনের দিকে ধাক্কা খাবে সেটা আমরা দেখি যে সত্যি কিনা, এটা পুরাটা শূন্য হয়ে যাচ্ছে। তার মানে এই বন্দুকের বেগ যেটা ক্যাপিটাল ভি, সেটা এরকম দাঁড়াচ্ছে, এটা আমরা 9-10-এ পড়ছিলাম। এটা হচ্ছে বন্দুকের বেগ, এটা হচ্ছে গুলির বেগ, গুলির ভর, বন্দুকের ভর। এখানে একটা মাইনাস সাইন আসছে, এটাই বলে দিচ্ছে যে বন্দুকের বেগটা গুলির বেগের বিপরীত দিকে হবে। ওকে, তার মানে এই ক্ষেত্রে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র মানতেছে, বা ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে আমরা ইউজ করতেছি, বা ওই ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে আমরা এটার ব্যাখ্যা করতে পারতেছি বন্দুক কেন পিছনের দিকে আসতেছে। আচ্ছা, তো এইটা গেল আরেকটা, এগুলা তোদের জানা, আশা করি একটু বিরক্ত লাগতেছে। তারপর আমাদের হ্যাঁ, তুই চাইলে এরকম প্র্যাকটিক্যাল করে দেখতে পারিস। ওকে, এবার আসি আমাদের লাস্ট যেটা উদাহরণ আকারে লাস্ট যেটা দেওয়া আছে, এইটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, সেটা হচ্ছে এই যে রকেট সায়েন্সটা আর কি। রকেট যে উপরের দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে রকেটটা কিভাবে উপরের দিকে বেগটা পাচ্ছে, বা রকেটের ত্বরণ বা রকেটের উপরে যে বল প্রযুক্ত হচ্ছে সেইটা রাশিমালাটা আমরা কিভাবে নির্ণয় করব। আচ্ছা, আমি কয়টা উদাহরণ দিলাম, 3টা না 4টা? এটা কয় নাম্বার হবে? এটা 4 নাম্বার হবে না? ওকে ওকে ওকে। রকেটের গতি, আমাদের টাইম প্রায় শেষের দিকে, মিটিং এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস। ধর এই একটা রকেটের ক্ষেত্রে, রকেট যে এই রকেট উপরের দিকে যাবে, এখন ওই উপরের দিকে যাওয়ার সময় সে রকেটের জ্বালানিগুলা, যে ফুয়েল ইউজ করা হয়, সেই ফুয়েল জ্বালানি পুড়ে সেটা রকেট উপরের দিকে যাচ্ছে যখন, তার নিচ দিয়ে জ্বালানিগুলো নির্গত হতে থাকে, ফুয়েল, সেই জ্বালানির। তো এইখানে তার মানে সিস্টেম হিসেবে ফুয়েল আর রকেট একসাথে ছিল। তো যখন জ্বালানি পিছন দিয়ে নির্গত হচ্ছে, সেই ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী রকেটকে উপরের দিকে একটা ধাক্কা দিয়ে যাচ্ছে, এর ফলে রকেটটা উপরের দিকে যাচ্ছে। তো সেই বলের রাশিমালাটা আমরা বের করতে চাচ্ছি। তো আমরা ধরে নিলাম এখান দিয়ে যে পরিমাণ জ্বালানি নির্গত হচ্ছে সেটার ভরটা হচ্ছে ডেল্টা এম। ডেল্টা এম ধরার কারণ হচ্ছে বই ওভাবে ধরছে তাই। ওকে, আমরা শুধু এম দিয়েও ধরতে পারতাম, নির্গত গ্যাসের ভর। আর ধরলাম এটা নির্গত হইতে ডেলটি সময় লাগতেছে, ডেলটি সময়। আর হচ্ছে এই গ্যাসটা যে বেরোয় আসতেছে, সেই এটা স্মল ভি, এটা হচ্ছে নির্গত গ্যাসের বেগ। এর ফলে রকেটের উপরে একটা, ও যখন বেরোয় আসতেছে, ও একটা এইখানে একটা ধাক্কা ক্রিয়েট করে আসতেছে, বা বল যেটা ক্রিয়েট করে আসতেছে, তার মানে রকেটের উপরে একটা বল বা ধাক্কা ক্রিয়েট হচ্ছে, সেটার কারণে রকেটের একটা ত্বরণ হচ্ছে, এ হচ্ছে রকেটের ত্বরণটা। ওকে, তো আমরা এইটা বের করতে যাচ্ছি যে রকেটের উপরে বলটা কত বা রকেটের ত্বরণটা কত, আর এই ক্যাপিটাল এম দিয়ে, ক্যাপিটাল এম হচ্ছে রকেটের ভর, আর এটা হচ্ছে ওই ধাক্কা, যে ধাক্কাটা দিয়ে যাচ্ছে। তো এখন আমরা জানি, আচ্ছা আমরা এক কাজ করি, আরেকবার একটু জয়েন দিই।
ওকে, এখন আমাদের এইখানে ওই যেহেতু ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা জানি যে এইটা যে এইটার ভরবেগের পরিবর্তন, আই মিন জ্বালানির ভরবেগের পরিবর্তন আর রকেটের ভরবেগের পরিবর্তন সেম হবে। তো এখন কথা হচ্ছে আহ, এই ক্ষেত্রে জ্বালানির যে ভরবেগের পরিবর্তন সেটা দিয়েই আমরা বুঝবো আর কি জ্বালানির উপরে প্রযুক্ত বল, এবং সেই বলটাই কিন্তু রকেটের উপরে বিপরীত দিকে ওই প্রতিক্রিয়া হিসেবে সমানভাবে কাজ করবে। তার মানে রকেটের উপরে যে বলটা ক্রিয়া করতেছে সেই বলটা অ্যাকচুয়ালি জ্বালানির ভরবেগের পরিবর্তনের হারের সমান। তাহলে জ্বালানির ভরবেগটা কত? জ্বালানির ভর হচ্ছে ডেল্টা এম, আর বেগ হচ্ছে ভি। তাহলে এটা হচ্ছে জ্বালানির ভরবেগ, আর সেটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি ওই ডেল্টা টি, তাহলে এটা হচ্ছে জ্বালানির ভরবেগের পরিবর্তনের হার। জ্বালানিটা এই বল অনুভব করতেছে, তাহলে ঠিক একই সমান পরিমাণ বল সে পিছনের দিকে দিয়ে গেছে, সো দুইটা ইকুয়াল। তার মানে আমি রকেটের উপরে বল বের করতে গিয়ে জ্বালানির ভরবেগের পরিবর্তনের হারটাকে ইউজ করলাম, তাহলে এই বলটা কি রকেটের উপরে প্রযুক্ত হচ্ছে। ওকে, এটা কিন্তু একই সময়ে জ্বালানির ভরবেগের পরিবর্তনের হারও। তাইলে রকেটের ভরবেগের পরিবর্তন হওয়ার কারণ মানে রকেটের উপরে বল প্রযুক্ত হয়, রকেটের ত্বরণ হচ্ছে সেটা কত, এ। তাইলে আমরা রকেটের ভর যেহেতু এম জানি, এই জায়গায় আবার লিখতে পারি এম এ। ওকে, তাইলে এই ক্ষেত্রে এই ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি ভি, তাহলে রকেটের ত্বরণ যদি আমাদের বের করতে বলে তাহলে রকেটের ত্বরণটা হবে হচ্ছে, আচ্ছা রকেটের উপর প্রযুক্ত বল যদি বের করতে বলে এটাই, আর রকেটের ত্বরণ যদি বের করতে বলে তাহলে রকেটের ত্বরণটা এটা আসতেছে, এই ইকুয়ালস টু ডেল্টা এম, একটু ঢং করে লেখা আর কি, ডিভাইডেড বাই, আচ্ছা এভাবে লিখতেছি, 1/m ডেল্টা এম ডেল্টা টি ভি, এভাবে লেখা যায়। ওকে, এই পুরাটাকে আমরা একবারে বলতে পারি আহ, এই একক সময়ে জ্বালানি নির্গত হয়েছে কতটুকু সেটা, বা নির্গত গ্যাসের হার এভাবে বলতে পারি, জ্বালানি ব্যবহারের হার এভাবে বলতে পারে কোশ্চেনে, এই ডেল্টা এম বাই ডেল্টা টি। এই 1/m-টাকে জাস্ট এখানে নিয়ে আসছি। এটা হচ্ছে তার মানে রকেট কত ত্বরণে উপরের দিকে যাচ্ছে। এটা কখন? এটা যখন আমরা অভিকর্ষ ত্বরণটাকে বিবেচনায় আনতেছি না, মানে কি বলে এখানে তো একই সাথে পৃথিবী কিন্তু তাকে টানার কথা, তো আমরা এখন ধরছি যে পৃথিবী যে আকর্ষণ ক্ষেত্র, মানে পৃথিবী মহাকর্ষ যে ক্ষেত্র, পৃথিবীর জন্য যে ক্ষেত্রটা, তার বাইরে চলে আসছে রকেটটা। এখন যদি তার আগেই থাকে, আই মিন পৃথিবীর আকর্ষণ তার উপরে কাজ করতে থাকে, তার মানে এ ত্বরণে যখন ও উপরে উঠতেছে নিচের দিকে কিন্তু জি ত্বরণে পৃথিবী তাকে টানতেছে, তার মানে তখন তার লব্ধি ত্বরণটা হবে এরকম। তাইলে এইখানে এটা একটু মুছে দিচ্ছি, যে এটা লিখে দিই, পৃথিবীর অভিকর্ষ বলের সীমার মধ্যে যদি থাকে, সে অভিকর্ষ বলের সীমার মধ্যে থাকলে তখন যে রকেটের লব্ধি ত্বরণটা হবে সেটা কিন্তু এইখান থেকে জিটা বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা হচ্ছে ওই বলের কারণে ত্বরণটা আসছে, আর নিচের দিকে আবার জি কাজ করতেছে, তার মানে এ উপরের দিকে কাজ করতেছে তখন, যেটা ওই নির্গত গ্যাসের কারণে আসছে, আর নিচে তখন জি আবার টানতেছে। ওকে, তাহলে এ মাইনাস জি হবে, তাহলে তখন লব্ধি ত্বরণ যেটা, লব্ধি ত্বরণ বা রকেটের লব্ধি ত্বরণ যেটাই বলি না কেন, তাহলে সেটা হবে এ আর দিয়ে বুঝাইলাম রকেটের লব্ধি ত্বরণ, সেটা হবে এ মাইনাস জি, মানে হচ্ছে এই পুরাটা থেকে জি বাদ যাবে শুধু, 1/M ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি স্মল ভি মাইনাস জি। ওকে, আর যদি বল বের করতে বলে জাস্ট এটার সাথে এম, রকেটের ভরটা গুণ দিয়ে দেবো, এম এ, এফ ইকুয়ালস টু এম এ। এইটুক নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন নাই। ওকে, এরপরে আরো কিছু ছোট সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলাও মানে মুখে মুখে আমি বলে দিলেই বুঝে যাওয়ার কথা। একটা হচ্ছে আহ, পৃথিবীর এই যে আমরা যেমন আহ, স্থির তড়িতে পড়ছিলাম তড়িৎ ক্ষেত্র, ওরকম মহাকর্ষ ক্ষেত্র বলেও একটা ব্যাপার আছে। ওকে, তাইলে তড়িৎ ক্ষেত্র কি ছিল, আমরা যেহেতু তড়িৎ ক্ষেত্র বুঝে গেছি, এখন মহাকর্ষ ক্ষেত্র বুঝতে আর কোনো সমস্যা নাই। যেমন
যদি আমরা ওই পৃথিবীর কথাই চিন্তা করি, এটা যদি পৃথিবী হয়, ওই সাইডে ধর চাঁদও আছে, এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে মুন। তো পৃথিবী তার একটা আকর্ষণ এরিয়া আছে, যে এর বাইরে সে আর আকর্ষণ করতে পারে না। ওই যে একটু আগে বললাম, রকেট যখন এখান থেকে বের হয়ে গেছে তখন তার উপরে আর জি ত্বরণ কাজ করতেছে না, তখন আবার ওই চাঁদ তাকে টানতেছে, এরকম একটা অবস্থা। তো এরকম চাঁদেরও একটা ক্ষেত্র আছে। ওকে, তো এই প্রত্যেকটা, তার মানে প্রত্যেকটা বস্তু এরকম একটা ক্ষেত্র সৃষ্টি করতে পারে, যার মধ্যে আরেকটা বস্তু থাকলে সে সেটাকে ওই মহাকর্ষ বলে টানবে। তো এইটাকে আমরা ওই বস্তুর জন্য মহাকর্ষ ক্ষেত্র বলতেছি। তাইলে এখন এই মহাকর্ষ ক্ষেত্র, তো এই মহাকর্ষ ক্ষেত্রটা যদি পৃথিবীর জন্য চিন্তা করি, যে তড়িৎ ক্ষেত্র যেমন ছিল ওরকম মহাকর্ষ ক্ষেত্রে একই ব্যাপার। তড়িৎ ক্ষেত্রের মধ্যে কি আনা লাগতো, যে একটা চার্জ রাখলে সেটাকে আকর্ষণ বা বিকর্ষণ করতো, আর এখানে একটা ভর রাখলে সেটাকে আকর্ষণ করবে। ওই ইয়াটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিন্তু আকর্ষণ বিকর্ষণ দুইটাই হওয়া সম্ভব ছিল, এখানে কিন্তু বিকর্ষণ হওয়ার কোনো চান্স নাই, সবসময় আকর্ষণই হবে, কারণ মহাকর্ষ বলটা আকর্ষণধর্মী। তাহলে এই ক্ষেত্রে আমরা মহাকর্ষীয় আহ, ইয়া যেমন তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে যেমন তড়িৎ তীব্রতা বলে একটা কথা ছিল, বা তড়িৎ প্রাবল্য বলে একটা কথা ছিল, এরকম মহাকর্ষীয় ক্ষেত্রের ক্ষেত্রেও এইটাকে আমরা মহাকর্ষীয় প্রাবল্য বলবো। মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য। আমরা যেহেতু তড়িৎ প্রাবল্য জানি, মহাকর্ষীয় প্রাবল্য এখন আমাদের কাছে ইজি লাগবে, কোনো সমস্যা নাই। আমি দুইটাকেই একসাথে তুলনা করে দেখাচ্ছি। তড়িৎ প্রাবল্যটা কি ছিল, ই দিয়ে লিখতাম ইকুয়ালস টু এফ বাই কিউ, মানে একক চার্জের উপরে যে বল, কারণ তখন আমরা একটা চার্জ নিয়ে আসতাম। তাহলে মহাকর্ষীয় প্রাবল্যটা কি হবে, এটাকে আমরা যদি এফ জি দিয়ে দেখাই, জি দিয়ে গ্র্যাভিটেশন বুঝাচ্ছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে সরি ই দিয়ে দেখাই, ইজি দিয়ে দেখাচ্ছি, ইজি। তাহলে এই ক্ষেত্রে এই এফটা হবে মহাকর্ষীয় বল, ওটা ছিল কুলম্বের বল। ওকে, এটা হচ্ছে মহাকর্ষীয় বল, যেটাকে আমি এফ জি দিয়ে দেখাচ্ছি, বা পৃথিবীর জন্য বললে এটা হচ্ছে অভিকর্ষ বল, ডিভাইডেড বাই ওই কিউ এর জায়গায় হয়ে যাবে ভর। ওটা ছিল একক চার্জের উপরে যে বল, সেটাকে আমরা তড়িৎ প্রাবল্য বলতাম। তার মানে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা 1 কুলম্ব ধনাত্মক আধান স্থাপন করলে বা একক চার্জের উপরে যে বল অনুভূত হয়, সেটাকে আমরা বলতাম ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। তাইলে এই মহাকর্ষ ক্ষেত্রের ক্ষেত্রে সেটা কি বলবো, যে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বস্তুর মহাকর্ষ ক্ষেত্রের ভেতরে একটা 1 কেজি ভরের বস্তু স্থাপন করলে সেটা যে বল অনুভব করবে, সেটাকে বলবো ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য। ওকে, তো তড়িৎ প্রাবল্য কিন্তু এক এক জায়গায় এক এক রকম হইতো, ওকে, দূরত্বের উপরে বেস করে। কিন্তু মহাকর্ষীয় প্রাবল্যটা মোটামুটি একটা ক্ষেত্রের মধ্যে এফ ইকুয়ালস টু আবার কি জানি, এই 1 কেজি ভরের উপরে যে আহ, বস্তুর উপরে যে বল, বা এটাকে যদি আমি এম কেজি ভরের বস্তু চিন্তা করি, এম কেজি ভরের বস্তু নিয়ে আসছি, তাইলে তার উপরে বলটা হবে পৃথিবীর বলটা, পৃথিবীর আকর্ষণ বল কি এম জি। ওকে, আর এখানে ডিভাইডেড বাই এম, তাইলে এই ইজি সমান সমান আসতেছে জি। তার মানে এই পৃথিবীর যে মহাকর্ষীয় প্রাবল্য, এটা একটা কনস্ট্যান্ট, সেটা জি এর সমান, বা যে কোনো গ্রহের জন্যই সেটা তার গ্রহের মধ্যে যে ওই ত্বরণটা হচ্ছে, অভিকর্ষ ত্বরণ হচ্ছে, ওই সেই জি এর সমান হবে, এরকম ব্যাপারটা হবে। সবাইকে এটা বুঝছিস, এম ভরের বস্তুর উপরে কত বল, একক ভরের উপরে বস্তুর উপর বল লাগবে, তার মানে এম ভরের বস্তুকে পৃথিবী টানে কত, এম জি বলে। ওকে, মানে বস্তুর ওজনের সমান বলে। তাহলে একক ভরের বস্তুর উপরে কত বলে টানে, ওই বস্তুর ভর দিয়ে ভাগ করছি, তাতে এম এম কাটাকাটি হয়ে যায়, শুধু জি আসতেছে। তার মানে এই মহাকর্ষীয় প্রাবল্য এইটা অ্যাকচুয়ালি সাংখ্যিক দিক থেকে অভিকর্ষ ত্বরণের মানের সমান। এইটা মাঝে মাঝে খ নাম্বারের জন্য প্রুফ করতে আসে। ওকে, তো এটার এককটা কি হবে, ওটা যেমন ছিল নিউটন পার কুলম, আর এটা তাইলে হবে এভাবে লিখলে, এটাকে লেখা যায় নিউটন পার কেজি, নিউটন পার কেজি। বা এই নিউটন পার কেজিকেই আমরা নিউটন সমান সমান আবার জানি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটাকে আমরা ওই মিটার পার সেকেন্ড স্কোয়ারও লেখা যায়, শুধু ওই যে জি এর এককের সমানও লেখা যায়। সবাই বুঝছিস এইটুক? এটা আসলে শুধু সংজ্ঞা আসবে, আর একই সাথে এই যে এই প্রুফটা আসতে পারে। ওকে, এরপরের যে টপিক,
আমি মনে হয় একসাথে অনেক কিছু বলে ফেলতেছি, কারণ এগুলা আমাদের 9-10 এর বেসিক ছিল। এজন্য আমি যথেষ্ট পরিমাণে যেগুলা ইজি জিনিস সেগুলাকে একটা লেকচারের মধ্যে শেষ করার চেষ্টা করতেছি। এরপরে যে জিনিসটা দেওয়া আছে ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতি নিয়ে আমরা একটু ইয়াতে পড়ে আসছিলাম ২ নাম্বার চ্যাপ্টারে। সো ওখানেই আমরা ওই কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ এইসব নিয়ে কথা বলছিলাম। সো নতুন করে আর ওইটা বলব না। খালি মনে করাই দিব জিনিসগুলোকে আমরা কিভাবে লিখতাম। একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, যে ধরলাম এটা একটা আচ্ছা এটা হচ্ছে সেন্টার, এটাকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরতেছে। ওকে, এরকম যদি হয় তাহলে তার গতিটাকে আমরা বৃত্তাকার গতি বলতাম বা কৌণিক গতি বলতাম। তো এই ক্ষেত্রে আমরা ত্বরণটা কৌণিক সরণ, যেটা কৌণিক সরণকে যদি বস্তুটা এই এ পজিশন থেকে বি পজিশনে আসে, তাহলে আমরা এইটাকে বলতাম রৈখিক সরণ এস, আর এইটুককে বলতাম কৌণিক সরণ থিটা। এবং এই কৌণিক সরণ এইটা থিটা, এটা ইকুয়ালস টু লেখা যায় ওই যে আমরা এস ইকুয়ালস টু আর থিটা পড়ছিলাম সেটা অনুযায়ী। এটা যদি বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর হয় তাহলে সেখানে এস বাই আর লেখা যায়, মানে এস ইকুয়ালস টু আর থিটা। ওকে, একইভাবে তাহলে এই বস্তুটা যেহেতু ওই সরণ হচ্ছে, তার মানে তার একটা বেগও আছে। তার দুই টাইপের সরণ, একটা হচ্ছে রৈখিক সরণ আর একটা হচ্ছে কৌণিক সরণ। তার মানে তার বেগটাও দুইটা টাইপের, একটা হচ্ছে রৈখিক বেগ আর একটা কৌণিক বেগ। রৈখিক বেগ তো আমরা জানি ভি, তো আমরা কৌণিক বেগটা বের করছিলাম ওমেগা। এগুলা সব ২ নাম্বার চ্যাপ্টারের লেকচারে আছে আমাদের, সরি ২ নাম্বার না ৩ নাম্বার, মানে গতি চ্যাপ্টারে। কৌণিক বেগ যেটাকে আমরা ওমেগা দিয়ে দেখাইতাম, এই ওমেগা সমান সমান ছিল এই ডি থিটা বাই ডিটি, মানে এই যে সরণের হার, কৌণিক সরণের হার। ওকে, তো এটাকে আবার লেখা যায় তো এরকম, এটাকে আমরা আবার লিখতে পারতাম এই যে এভাবে লেখা যায়, যে এখানে যদি আমরা থিটার জায়গায় এস বাই আর বসাই দিই, থিটার জায়গায় যদি বসাই দিই এস বাই আর, আর যেহেতু কনস্ট্যান্ট বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এটা যেহেতু কনস্ট্যান্ট ওটা বাইরে চলে আসবে, আর ডিএস বাই ডিটি ভিতরে থাকবে। ডিএস বাই ডিটি মানে আবার রৈখিক বেগ। ওকে, তাহলে এটাকে লিখতে পারি ভি বাই আর। তাহলে এখান থেকে ওমেগা সমান সমান আসতেছে ওমেগা সমান ভি সমান সমান লিখতে পারি, মানে কয়েকটা সূত্র আমরা পড়ে আসছিলাম যে এস ইকুয়ালস টু আর থিটা লেখা যায় এরকম, এখান থেকে লেখা যায় ভি ইকুয়ালস টু ওমেগা আর। এই যে ওমেগা সমান সমান যেহেতু ভি বাই আর। একইভাবে আমরা যদি কৌণিক ত্বরণ বের করতে চাই, এই বস্তুটার তার মানে ত্বরণও দুইটা টাইপের, একটা হচ্ছে রৈখিক যেটাকে আমরা এ দিয়ে দেখাইছি, আর কৌণিক ত্বরণ যেটা সেটাকে আমরা আলফা দিয়ে দেখাইতাম। এই আলফা সমান সমান হবে তার মানে ওই যে কৌণিক বেগের পরিবর্তনের হার, কারণ বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। তার মানে এটা হবে ডি ওমেগা বাই ডিটি। তো এখানে আমরা এই ওমেগা যেটা বের করে আসছি, যে ওমেগা সমান সমান ছিল ভি বাই আর, তো সেটাকে যদি বসাই এখানে ডি বাই ডিটি ভি বাই আর। আর যেহেতু ব্যাসার্ধ কনস্ট্যান্ট সেটাকে বাইরে নিয়ে আসতেছি, তাহলে ভেতরে থাকতেছে 1 বাই আর, ভেতরে হচ্ছে ডিভি বাই ডিটি। আর ডিভি বাই ডিটি মানে হচ্ছে আবার রৈখিক ত্বরণ যেটাকে আমরা এ দিয়ে দেখাই, তার মানে এটা এ বাই আর আসতেছে। তার মানে এইখান থেকে আমরা লিখতে পারতেছি এ ইকুয়ালস টু আলফা আর। তার মানে রৈখিক আর কৌণিক এই দুইটা রাশির মধ্যে সম্পর্ক করে দিচ্ছে ব্যাসার্ধ সবসময়। এই রৈখিক বেগ কৌণিক বেগ সম্পর্ক করে দিচ্ছে ব্যাসার্ধ, রৈখিক সরণ কৌণিক সরণ সম্পর্ক করে দিচ্ছে ব্যাসার্ধ, রৈখিক ত্বরণ কৌণিক ত্বরণ সম্পর্ক করে দিচ্ছে ব্যাসার্ধ। ওকে, তার মানে বৃত্তাকার গতির সাথে রৈখিক গতির যে সম্পর্ক, সেখানে সবসময় ওই ব্যাসার্ধ বা বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ বা আরটা একটা ব্রিজ হিসেবে কাজ করতেছে। তো আমরা এখন যে জিনিসটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এবং ইন্টারের পড়ার মতো জিনিস এখন, আই মিন এতক্ষণ যেগুলা বলে আসছি সেগুলো মোটামুটি আমাদের 9-10 এর বেসিক ছিল, এবং এইটা দিয়েই আমি আজকের ক্লাস শেষ করব। সেটা হচ্ছে আহ, তার মানে ভরটাও কি দুই রকম হইতে পারে, যে ঘূর্ণনরত অবস্থায় একরকম আর স্থির অবস্থায় একরকম। এবং আসলেও তাই, যে একটা ঘূর্ণনরত বস্তুর ভরটা সেটা স্থির অবস্থায় থাকলে যে ভর হয় ঠিক ওরকম আচরণ করে না। তার মানে ঘূর্ণনরত অবস্থায় তার যে জড়তার পরিমাণটা সেটা একটু ডিফারেন্ট হয়, সেই জিনিসটাকে আমরা বলতেছি জড়তার ভ্রামক। সেটাকে আমরা বলতেছি জড়তার
ভ্রামক। তো জড়তার ভ্রামক জিনিসটা অ্যাকচুয়ালি কি? সেই জিনিসটা হচ্ছে ঘূর্ণনরত অবস্থায় বস্তুর ভর, ওকে, বা ঘূর্ণনরত অবস্থায় বস্তুর জড়তার পরিমাপ। কিন্তু এটা সংজ্ঞাটা আমরা এখন দিচ্ছি না। আমরা একটা ছোট্ট প্রুফ করে তারপরে সংজ্ঞাটা দিব। ওকে? তো এই প্রুফটা করার জন্য আমরা একটা আ মানে এনালাইসিস করব ব্যাপারটা এরকম যে আমরা চিন্তা করি একটা বস্তু, এটা একটা অক্ষ, এই অক্ষকে কেন্দ্র করে একটা যেকোনো শেপের বস্তু। এটাকে কেন্দ্র করে ঘুরতিছে। ওকে? এই বস্তুটা ঘুরতিছে এখানে। বা এই যেমন ফ্যান ঘুরতিছে এরকম। তো এই বস্তুটা এভাবে ঘুরতিছে। তো একটা বস্তু যখন ঘূর্ণনরত অবস্থায় থাকে তখন তার প্রত্যেকটা কণা, ধর এইখানকার একটা কণা, এটা হচ্ছে M1 কণা যেটা অক্ষ থেকে r1 দূরত্বে আছে। এইখানে আরেকটা কণা নিলাম যেটা অক্ষ থেকে, এইটার M2 ভর, যেটা অক্ষ থেকে r2 দূরত্বে আছে। এরকম বিভিন্ন রকম কণা দিয়ে এই পুরা বস্তুটা গঠিত। আমি কয়েকটা কণা দেখাইলাম। এটা r3 দূরত্বে আছে, এটার ভর M3। তো এই প্রত্যেকটা কণাই কিন্তু প্রতি ঘূর্ণনে 360 ডিগ্রি করে কোণ অতিক্রম করতেছে। তার মানে সবার কৌণিক বেগ সেম, কারণ সবাই একটা ঘূর্ণন হইলে 360 করে কোণ অতিক্রম করে। তার মানে প্রত্যেকটা কণাই সমান কৌণিক বেগ ওমেগা নিয়ে ঘুরতেছে। ওকে? কৌণিক বেগ সবার সমান, বাট প্রত্যেকটা কণার রৈখিক বেগ ভিন্ন ভিন্ন। কারণ এই কণাটা যে বৃত্তাকার পথ অতিক্রম করতেছে তার বৃত্তর ব্যাসার্ধ হচ্ছে r2, মানে এই কণাটার জন্য ধর বৃত্তাকার পথটা এরকম, ওই কণাটার জন্য বৃত্তাকার পথটা আরেকটু বড়। তার মানে এদের জন্য রৈখিক দূরত্ব কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। এরা কোন, যখন ধর এই কণাটা যখন এই বৃত্তে যে কণাটা ঘুরতেছে ধর M2, সে এইখান থেকে যখন এখানে আসে, সে যতটুকু রৈখিক দূরত্ব অতিক্রম করছে সেই একই কোণ, এই কোণটাকে আমি এই পর্যন্ত বাড়াইলাম, এইখানে যে কণাটা ঘুরতেছে সে কিন্তু সেম দূরত্ব অতিক্রম করে না, এই দূরত্ব ডিফারেন্ট। তার মানে রৈখিক দূরত্ব তারা ডিফারেন্ট ডিফারেন্ট অতিক্রম করতেছে, বাট কৌণিক দূরত্ব তারা সেম অতিক্রম করতেছে। এই দুইটা সার্কেলের মধ্যে আমি এই কণাটার জন্য একটা সার্কেল আঁকছি, ওই কণাটার জন্য আরেকটা সার্কেল আঁকছি। তার মানে প্রত্যেকটা কণার রৈখিক বেগ ডিফারেন্ট, বাট কৌণিক বেগ সেম। তো আমি প্রত্যেকটা কণার রৈখিক বেগগুলো লিখে দিচ্ছি যে এই কণাটা v1 বেগ হচ্ছে তার রৈখিক বেগ, এইটার হচ্ছে v2, এটা হচ্ছে v3। তো আমরা এখন যেটা বের করতে চাচ্ছি, আমরা কিন্তু জড়তার ভ্রামকের সংজ্ঞা দিতে চাচ্ছি, তার জন্য একটা অ্যানালাইসিস করব যে আমি এই বস্তুটার গতিশক্তি নির্ণয় করতে যাচ্ছি। কি টাইপের গতিশক্তি? সেটা হচ্ছে আমরা এই বস্তুটার ঘূর্ণনরত অবস্থায় যে গতিশক্তি সেটা বের করতে যাচ্ছি। তো আমি বের করব এখন বস্তুটার ঘূর্ণনরত অবস্থায় গতিশক্তি। তাইলে আমরা কি করতে পারি? আমরা বস্তুটা যেহেতু এরকম M1 M2 M3 এরকম অসংখ্য কণা নিয়ে গঠিত, সবগুলা কণার মোট শক্তিকে যোগ করে দিলে বস্তুর মোট গতিশক্তি পেয়ে যাব। তাহলে আমি প্রথম কণার গতিশক্তি বের করতেছি। প্রথম কণার গতিশক্তি, প্রথম কণার গতিশক্তি, প্রথম কণার গতিশক্তি সেটাকে যদি আমি E1 দিয়ে দেখাই, তাহলে সেটা কি হচ্ছে? আমরা গতিশক্তি সমান সমান জানতাম হাফ m, প্রথম কণার ভর হচ্ছে m1 v1 স্কয়ার। ওকে? হাফ m v স্কয়ার। তাহলে আবার আমরা একটু আগেই শিখে আসছি v ইকুয়ালস টু ওমেগা r, প্রথম কণার কৌণিক বেগ সবার সমান, তো ওমেগা তার কৌণিক বেগ। তাহলে v ইকুয়ালস টু যেহেতু ওমেগা r, তো ওমেগা আর r অন হোল স্কয়ার হবে আর কি। তো এখানে আসবে ওমেগা স্কয়ার, এখানে আসবে r অন স্কয়ার, এরকম আসবে। একইভাবে দ্বিতীয় কণার জন্য যদি বের করি, তাহলে হাফ m2 v2 স্কয়ার আসবে, এবং একইভাবে দ্বিতীয় কণার জন্য এটা হচ্ছে দ্বিতীয় কণার গতিশক্তি। এখানে আসবে ওমেগা, ওমেগা r2 হবে, ওমেগা r2 হবে। তো এই ক্ষেত্রে ওমেগা স্কয়ার r2 স্কয়ার। ওকে? একটু ভিতরে এসে বসেন তো আন্টি, ক্লাসটা শেষ করি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে হবে ওমেগা স্কয়ার r2 স্কয়ার। ওকে? এখন এই এরকম 1 2 এরকম তৃতীয় কণার জন্য সেম আসবে। তো E3 লিখে ফেলি। E3 হচ্ছে হাফ m3 ওমেগা r3 স্কয়ার, সরি ওমেগা স্কয়ার আছে। তো এরকম আপ টু en পর্যন্ত আমরা বের করতে পারবো, মানে এখানে যতগুলা কণা আছে মোট। ওকে? তাহলে এখন আমার
এই বস্তুটার মোট গতিশক্তি যদি বের করতে চাই, ঘূর্ণনরত অবস্থায় তার মোট গতিশক্তি, সেটা যদি বের করতে চাই সবগুলাকে যোগ করা লাগবে। তাহলে আমি সেটাই করতেছি। তাহলে বস্তুর মোট গতিশক্তি যদি বের করতে চাই, প্রত্যেকটা কণার গতিশক্তিকে যোগ করে দিচ্ছি, E2 E3 আপ টু এরকম En পর্যন্ত আসবে, n সংখ্যক কণার যোগফল। তাহলে এখানে হাফ প্রথমটার জন্য আসছিল m1। আচ্ছা, সবগুলোর জন্য ওমেগা যেহেতু সেম, ওমেগাটাকে আমি কমন নিয়ে নিলাম। প্রথমটার জন্য আসতেছে m1 r1 স্কোয়ার, পরেরটার জন্য আসতেছে m2 r2 স্কোয়ার, এভাবে আপ টু লাস্টের n সংখ্যক n নাম্বার কণার জন্য আসবে mn rn স্কোয়ার, এরকম আসবে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, হাফ ওমেগা, এইটাকে সামেশন, এই পুরো জিনিসটাকে সামেশন m ভর আর এই r এর বর্গের গুণফল আর কি। তো এইটাকে আমি এভাবে লিখতেছি, ওই যে আমাদের 9-10 যে পরিসংখ্যানের ভাষা অনুযায়ী লিখতেছি, এটাকে লেখা যায় সামেশন এম আই আর আই, ওই যে সামেশন এফ আই এক্স আই লিখতাম যে আমরা, এম আই আর আই, যেখানে এম আই আই এর মানটা হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত হবে। এই স্টাইলটা তো তোদের মনে আছে নাকি? 9-10 আমরা এভাবে এফ আই এক্স আই এর জন্য লিখতাম। আচ্ছা, এবার আসি, তাহলে আমাদের লাস্টে যে গতিশক্তিটা পাইলাম এই বস্তুটার, এই বস্তুর গতিশক্তিটা এরকম কিছু একটা আসছে, হাফ ওমেগা। তার মানে এটা হচ্ছে হাফ, আচ্ছা সরি আমি একটু ভুল করছি, এই ওমেগা স্কোয়ার ছিল, কমন নেওয়ার সময় ওমেগা স্কোয়ারটা কমন আসবে, হাফ ওমেগা স্কোয়ার। আর এখানে আরেকটা জিনিস আসছে, তো যেটা দাঁড়াচ্ছে এরকম কৌণিক গতিশক্তি, এই গতিশক্তিটাকে বা গতিশক্তি বলি আর কি, গতিশক্তি বললাম, ঘূর্ণনরত অবস্থায় গতিশক্তি, গতিশক্তি সমান সমান আমরা যা জানতাম যে হাফ এম ভি স্কোয়ার, মানে হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার। এখানে দেখ হাফ আসছে, তারপর বেগ স্কোয়ারটাও আসছে। বেগটা কিরকম বেগ আসছে? কৌণিক বেগ, কারণ যেহেতু এটা ঘূর্ণনশীল বস্তু, তার মানে কৌণিক বেগ হোল স্কোয়ার। মানে আমার যে রৈখিক বেগের সূত্র হয় নর্মালি গতিশক্তির ক্ষেত্রে, হাফ এম ভি স্কোয়ার, হাফ আসছে, ভি স্কোয়ার আসছে, মাঝখানে আরেকটা রাশি চলে আসছে, এটা হচ্ছে এই জিনিসটা। তার মানে এই জিনিসটা পুরাটা ওই ভরের কাজটা করে দিচ্ছে, যেটাকে আমি এখন কৌণিক ভর হিসেবে বলতেছি। তার মানে গতিশক্তি কি ছিল? হাফ ভর ইন্টু রৈখিক বেগ স্কোয়ার। তাহলে এবার কৌণিক গতিশক্তি যদি এটাকে বলি, কৌণিক গতিশক্তির সময় হাফ কৌণিক ভর ইন্টু কৌণিক বেগ স্কোয়ার, এরকমই তো আসার কথা। আর ওই কৌণিক ভরটাকে আমরা বলতেছি জড়তার ভ্রামক, কৌণিক ভরটাকে আমরা বলতেছি জড়তার ভ্রামক। তাহলে এবার আমরা জড়তার ভ্রামকের সংজ্ঞা পেয়ে গেছি। এই পুরা জিনিসটা হচ্ছে জড়তার ভ্রামক। একটা বস্তুর জড়তার ভ্রামক তাহলে কি? এগুলার এটা কি ছিল? এগুলা ছিল বস্তুর প্রত্যেক এক একটা কণার ভর। আর এটা কি ছিল? আর এর পরিচয় এটা কি ছিল? অক্ষ থেকে ওই কণাগুলোর দূরত্ব। তার মানে আমরা একটা বস্তুর জড়তার ভ্রামকের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? যে কোনো একটা অক্ষ থেকে একটা বস্তুর প্রত্যেকটা কণার ভর এবং ওই অক্ষ থেকে ওই কণাগুলার লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে আমরা বলতেছি ওই বস্তুটার জড়তার ভ্রামক। সংজ্ঞাটা একটু বই থেকে লিখে নিস, এখান থেকেই বলে দেওয়া যায়। এম আই এখানে হচ্ছে এন সংখ্যক কণার ভর ছিল, তার মানে একটা বস্তুর প্রত্যেকটা কণার ভর এবং অক্ষ থেকে ওই প্রত্যেকটা কণার যে লম্ব দূরত্ব, তার বর্গের গুণফলের সমষ্টিকে আমরা বলতেছি ওই বস্তুর জড়তার ভ্রামক। ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অক্ষের পজিশন চেঞ্জ করলে জড়তার ভ্রামকও চেঞ্জ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত থাকলো। আর এই জড়তার ভ্রামক এই জিনিসটাকে আমরা কিভাবে দেখাই, এইটাকে আমরা এবার রিপ্লেস করে দিচ্ছি, এই জড়তার ভ্রামকটাকে আমরা আই দিয়ে দেখাই, মানে ওই ঘূর্ণনরত অবস্থায় ভর। তার মানে ই ইকুয়ালস টু, বা এটা হচ্ছে ঘূর্ণনরত অবস্থায় গতিশক্তি বা কৌণিক গতিশক্তি, এটা সমান সমান হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। এই আইকে আমরা বলি মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। ওকে, তো মাঝে মাঝে পরীক্ষায় এই প্রুফটা আসে, এবং এখানে আরেকটা প্রুফ আসে, সেটা হচ্ছে যে একটা বস্তু যদি একক বেগে ঘুরতে থাকে, মানে আমাদের যখন ওমেগা ইকুয়ালস টু হবে অন রেডিয়ান পার সেকেন্ড, একক কৌণিক বেগে যদি ঘুরতে থাকে, তাহলে ই ইকুয়ালস টু হচ্ছে হাফ আই। মানে তখন
ওই বস্তুর গতিশক্তি হবে, মানে কৌণিক গতিশক্তি হবে বস্তুর জড়তার ভ্রামকের অর্ধেক, অথবা এভাবে বলতে পারে যে তখন তার জড়তার ভ্রামক হবে গতিশক্তির দ্বিগুণ। এটা মাঝে মাঝে প্রুফ করতে দেয়। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট দিন আমরা সামনে আগাবো। আল্লাহ হাফেজ।